মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ফিনিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা এডুকেশন বিষয়টি সেমিস্টার 2 ক্লাস 11-এর আলোচনা করছিলাম। তো সেখানে আমরা কি করেছি, সিলেবাসটা সম্পর্কে একটা তোমাদের ক্লিয়ার আইডিয়া দিয়েছি। আর কি করেছি না, মনোবিদ্যা বিষয়টা কি বা মনোবিজ্ঞানের ধারণাটা আমি একটু দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এরপর আমরা সিলেবাসের একদম প্রথমের যে বিষয়টা আছে সেটাকে নিয়ে তোমাদের বিস্তারিতভাবে আজকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখান থেকে কত নম্বরের কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে সেগুলোও আমি আলোচনা করে দেব, এবং কিভাবে তোমরা এই অংশটা বোঝানোর পর ভালো করে এটা বুঝতে পারবে। আমি খুব তাড়াতাড়ি করব না, ধীরে সুস্থে বিষয়টাকে তোমাদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করব। তো ইউনিট 1-এর 3টে সাব ইউনিট আছে, তোমরা প্রত্যেকেই জানো, ABC। তার মধ্যে এখানে প্রথমের যে সাব ইউনিটটা আছে সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ, প্রয়োজনীয়তা, শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এই ধরনের একটা অংশ আছে। তোমরা সিলেবাসের থেকে বোঝানোর ফলে তোমরা এটা জেনেছো যে কোনখান থেকে কি কত নম্বরের কোশ্চেন পড়বে। তো সেই অনুসারে তোমরা দেখবে যে এখান থেকে 2 নাম্বারের এবং 5 নাম্বারের প্রশ্ন পড়বে, শুধুমাত্র সাব ইউনিট এটা থেকে নয়, ইউনিট 1টা থেকে, অর্থাৎ ABC যে পার্টটা আছে সেখান থেকে 2 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন পড়বে। তাই আমরা ওখান থেকে 10 নম্বরের প্রশ্নের কথা ভাববো না। তো কোনখান থেকে কি পড়বে সেটা আমি বলছি। প্রথমে আমরা শিক্ষা মনোবিজ্ঞানের অর্থটা জানবো, ঠিক আছে। এর মধ্যে কি অংশ আসবে বা পড়বো আমরা, যেটা আসতে পারে: ধারণা, লক্ষ্য, প্রকৃতি, বৈশিষ্ট্য। প্রথমেই বলে রাখি, এখান থেকে তোমরা 2 নাম্বারের কোশ্চেন পাবে। কি 2 নাম্বারের প্রশ্ন আসবে সেটা আমি পরে বলছি। ধারণা, লক্ষ্য, প্রকৃতি, বৈশিষ্ট্য, এটা পড়বো। প্রথমেই আসছি ধারণা বা শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ। দেখো, শিক্ষা মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের ধারণাটা আমি দিয়েছি। শিক্ষা মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের জানো তো অনেক শাখা আছে বা ব্রাঞ্চ আছে। তো বিভিন্ন ব্রাঞ্চ আছে, যেমন ক্লিনিক্যাল সাইকোলজি বলে একটা ব্রাঞ্চ আছে, সোশ্যাল সাইকোলজি বলে একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে, অ্যাপ্লাইড সাইকোলজি বলে একটা ব্রাঞ্চ আছে, আরো অনেক ব্রাঞ্চ আছে। তো সেইটা দিকে আমাদের ব্রাঞ্চ নিয়ে যাচ্ছি না। এই শিক্ষা মনোবিদ্যাটা হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজি বা ফলিত মনোবিজ্ঞানের একটি শাখা। এখানে দেখো লেখা আছে ফলিত মনোবিজ্ঞানের একটি শাখা। এই ফলিত মনোবিজ্ঞানটা কি না, প্রয়োগমূলক মনোবিজ্ঞানের শাখা। প্রয়োগ, অ্যাপ্লাই করা হচ্ছে যে জায়গায়, সেই প্রয়োগমূলক মনোবিজ্ঞানের একটি শাখা। তা কোন দিক থেকে প্রয়োগ করা হচ্ছে সেটা তো আমরা জানবো। শিক্ষা মনোবিদ্যা, শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ। তাহলে মনোবিজ্ঞানের প্রয়োগটা একদম স্পেসিফিক বা নির্দিষ্ট করে বললে হয় শিক্ষা ক্ষেত্রে। তা শিক্ষা ক্ষেত্রে কোন দিকে সেইটা এবার আমি আসছি। দেখো, শিক্ষা চলাকালীন শিক্ষার্থীর আচরণ, প্রথমে আচরণটা আসি। যখন শিক্ষা প্রক্রিয়া চলে সেই সময়েতে শিক্ষার্থীর আচরণ সংক্রান্ত কিছু বিষয় আছে, অর্থাৎ কাঙ্ক্ষিত আচরণ, কোন আচরণগুলো আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আশা করি, অনাকাঙ্ক্ষিত আচরণ যেগুলো আমরা প্রত্যাশা করি না, এই ধরনের কিছু আচরণ সংক্রান্ত বিষয় বা আচরণ সংক্রান্ত বিষয়ের পূর্বাভাস, শিক্ষা সংক্রান্ত পদ্ধতি ও কৌশল। শিক্ষা সংক্রান্ত পদ্ধতি কৌশল, শিক্ষা চলাকালীন শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন পদ্ধতি ও কৌশল একজন শিক্ষককে ব্যবহার করতে হয়। সেই ধরনের পদ্ধতি ও কৌশল সংক্রান্ত, সেগুলো আমি পরে আসছি। পদ্ধতি ও কৌশল সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা। দেখো, শিক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, শিক্ষার্থী সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দেয়। বোঝার ক্ষমতা বা বোধগম্যতার সমস্যা দেখা যায়,
শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন যে অপসংস্কৃতি বলো অপ্রাসঙ্গিক কিছু বিষয় আছে যেগুলো শিক্ষা সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ে, অপসংস্কৃতি বলতে পারে, অপসঙ্গতি বলতে পারি, শিক্ষা সংক্রান্ত বা শিক্ষার্থী সংক্রান্ত সেই বিষয়গুলো দূর করে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে এইটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে এটা। তাহলে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো যে শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগটা কোন দিক থেকে হচ্ছে। এবার আসি কিছু মনোবিজ্ঞানীদের মতামত। দেখো, তোমাকে এখান থেকে পড়লে কি পড়তে পারে না, শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। তাহলে সংজ্ঞা যখন দেওয়া হয়, আমি যেটা তোমাদের বললাম সেটা একটা জেনারেল একটা কথা যে শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ কোন কোন দিক থেকে সেটা বললাম, কিন্তু একজন পার্টিকুলার সাইকোলজিস্টদের ডেফিনেশন বা সংজ্ঞা দিতে হবে। তাই আমরা দেখে নিই যে কে কোন দিক থেকে শিক্ষা মনোবিজ্ঞানের কিভাবে সেটাকে সংজ্ঞায়িত করেছেন। আসছি একজন খুব পপুলার জনপ্রিয় একজন সাইকোলজিস্ট, ক্রো অ্যান্ড ক্রো। ক্রো অ্যান্ড ক্রো তিনি বলছেন, আমি প্রত্যেকটা ডেফিনেশন খুব ভালোভাবে তোমাদের বোঝাবো। ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার মানে আজীবন মানুষ জন্মাচ্ছে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষামূলক অভিজ্ঞতা ব্যাখ্যা ও বর্ণনা করে। তাহলে তার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তির যে শিক্ষামূলক অভিজ্ঞতা হয় বা শিক্ষা সংক্রান্ত যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেই অভিজ্ঞতার ব্যাখ্যা ও বর্ণনা করে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষামূলক অভিজ্ঞতা ব্যাখ্যা ও বর্ণনা করে। মনোবিদ জাড কি বলছেন, জন্ম থেকে প্রাপ্তবয়স্ক স্তর পর্যন্ত স্তর অনুযায়ী বিকাশের বিজ্ঞান ভিত্তিক আলোচনা। বোঝার ব্যাপার আছে এটা কিন্তু। দেখো, জন্ম থেকে প্রাপ্তবয়স্ক স্তর, আমরা জানি মানুষের যে জীবনচক্র, সেই জীবনচক্রটাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। তা জন্ম থেকে প্রাপ্তবয়স্ক যে স্তর, সেই স্তর পর্যন্ত স্তর অনুযায়ী বিকাশের বিভিন্ন স্তর থাকে বা স্টেজেস থাকে। শৈশবকালীন স্তর, প্রাথমিক বাল্যকালীন স্তর, পরবর্তী বাল্যকালীন স্তর, কৈশোরকালীন স্তর, প্রাপ্তবয়স্ককালীন স্তর। তো সেই প্রাপ্তবয়স্ককালীন স্তর অনুযায়ী যে বিকাশ, বিভিন্ন ধরনের যে বিকাশ ঘটছে, কোন কোন দিকে বিকাশ ঘটছে, তার শারীরিক বিকাশ ঘটছে, তার ভাষাগত বিকাশ ঘটছে, তার সামাজিক বিকাশ ঘটছে, তার মানসিক বিকাশ ঘটছে, তার নৈতিক বিকাশ ঘটছে, তার প্রাক্ষবিক বিকাশ ঘটছে। তাহলে একজন ব্যক্তির জন্ম থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যে স্তরগুলো আমি বললাম, সেই স্তর অনুযায়ী বিকাশের বিভিন্ন দিকের বিজ্ঞান ভিত্তিক আলোচনা, মানে সায়েন্টিফিক ডিসকাশন, ঠিক আছে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা, সেইটা কে মনোবিজ্ঞান, শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান বলে। কে দিয়েছেন? বিজ্ঞানী বা সাইকোলজিস্ট জাড এই তার ডেফিনেশন দিয়েছেন। এবার আসছি কোলেসনিক, বানানটা হচ্ছে KOLESNIC, কোলেসনিক। তিনি কি বলছেন? শিক্ষাকে সঠিকভাবে ব্যাখ্যা ও উন্নত করতে মনোবিজ্ঞানের তত্ত্ব নীতির অধ্যয়ন। দেখো, শিক্ষাকে সঠিকভাবে ব্যাখ্যা ও উন্নত করতে, শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে এবং তাকে আরো ভালোভাবে উন্নত করার জন্য মনোবিজ্ঞানের কিছু তত্ত্ব নীতির অধ্যয়ন। মনোবিজ্ঞানের নীতি বা তত্ত্ব, শিক্ষা প্রক্রিয়াতে মনোবিজ্ঞানের কিছু তত্ত্ব নীতির ব্যবহার হয়। বর্তমানে শিক্ষা প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে মনোবিদ্যার উপর প্রতিষ্ঠিত। আমি আলোচনার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে। একদম পাঠ্যপুস্তক থেকে শুরু করে, বিদ্যালয় পরিচালনা থেকে শুরু করে, শিক্ষা সহায়ক উপকরণ থেকে শুরু করে, মূল্যায়ন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু মনোবিজ্ঞানের ব্যবহার আছে। সেখানে কিন্তু মনোবিজ্ঞানের নীতির কিন্তু অধ্যয়নটা হচ্ছে। তা সেক্ষেত্রে কিন্তু কোলেসনিক তার
এই ডেফিনেশনের মাধ্যমে কিন্তু এই বিষয়টা বলেছেন যে শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা উন্নত করতে মনোবিজ্ঞানের তত্ত্ব নীতির যখন অধ্যয়ন করা হচ্ছে সেইটাকেই আমরা বলছি শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান। নেক্সট, বার্নার্ড বলছেন শিক্ষা মনোবিদ্যা হচ্ছে বিদ্যালয়ের শিখন ও শিক্ষণ সংক্রান্ত অধ্যয়ন। তো বিদ্যালয়ের শিখন ও শিক্ষণের সঙ্গে কারা যুক্ত থাকে? শিক্ষণের সঙ্গে শিক্ষার্থীরা যুক্ত থাকে, আর শিক্ষণের সঙ্গে কারা যুক্ত থাকে? শিক্ষক যুক্ত থাকেন। অর্থাৎ শিক্ষকের শিক্ষণ সংক্রান্ত ও শিক্ষার্থীর শিখন সংক্রান্ত যে অধ্যয়ন হচ্ছে বা আলোচনা হচ্ছে সেইটাই হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা মনোবিদ্যা, এই বিষয়টা। তাহলে দেখো এখানে ক্রো, জার্ড, কোলেনসিক, বার্নার্ড তাদের নিজস্ব একটা মতামত দিয়েছেন যে শিক্ষা মনোবিদ্যা বলতে আমরা কি বুঝি, আর তার আগে আমি জেনারেল ডেফিনেশন একটা বলেছি। তাহলে এখান থেকে কোশ্চেন 2 নম্বরের আসে যে শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, বা শিক্ষা মনোবিদ্যা কি, শিক্ষা মনোবিদ্যার একটি সংজ্ঞা লেখো। তখন একটা জেনারেল এই কথাটা লিখবে, তার সঙ্গে এখানে ক্রো কিংবা জার্ড এদের একটা ডেফিনেশন দিয়ে দেবে। যাই লেখো না কেন, যার যা মতের যা ডেফিনেশন সেইটাই দেওয়ার চেষ্টা করবে। তাই ভালো করে এই ডেফিনেশনগুলো পড়বে এবং খাতায় লিখে নেবে, ঠিক আছে? তাই এইভাবে আমরা এডুকেশনাল সাইকোলজি এই বিষয়টা জানলাম। এরপর আসবো আমরা শিক্ষা মনোবিদ্যার লক্ষ্য। শিক্ষা মনোবিজ্ঞানের অর্থের মধ্যে আমরা ধারণা সংক্রান্ত বিষয়টা যেটা আছে সেটা একটা জানলাম বা বুঝলাম। এর সঙ্গে সঙ্গে আরো কিছু বিষয় এর সঙ্গে কিন্তু চলেই আসে, যেমন এটার লক্ষ্য, প্রকৃতি, বৈশিষ্ট্য। দেখো আমি প্রথমেই বলেছি এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন মোস্ট প্রবাবলি আসে। তা সেই দিক থেকে আমরা কিন্তু এই বিষয়টাকে এতটা ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব না। তো আমরা এরপর এই যে মনোবিজ্ঞানের অর্থ এই অংশটার পর যেটা জানবো সেটা হচ্ছে লক্ষ্য, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কি। দেখো যে কোনো বিষয়েরই একটা লক্ষ্য থাকে, লক্ষ্য এবং উদ্দেশ্য দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট বিষয়গুলোকে আমরা যখন পূরণ করি সেটাকে উদ্দেশ্য বলে, আর সেই ছোট ছোট উদ্দেশ্যগুলো একসঙ্গে মিলিত হয়ে একটা বড় লক্ষ্য কিন্তু পূরণ করে। তাই আমরা এই দিক থেকে শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্যের দিক থেকে যদি দেখি তাহলে আমরা কি কি জিনিস দেখব। প্রথমেই যেটা বলা যায় সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীন বিকাশ, দেখো শিক্ষা মনোবিজ্ঞানের একটা লক্ষ্য অন্যতম হচ্ছে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ। তো বিবেকানন্দের একটা কথা আমরা জানি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, ঠিক আছে? সেখানে একটা ব্যক্তির মধ্যে অন্তর্নিহিত ক্ষমতা বা অন্তর্নিহিত শক্তির কথা কিন্তু বলা আছে, যেটা ভেতরের যে শক্তি সেটার বাইরে প্রকাশের দরকার আছে। তো সেইটা সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীন বিকাশ মানে এটা বলছে যে শুধুমাত্র জ্ঞানমূলক বিকাশ নয়। জ্ঞানমূলক বিকাশ মানে কি, যেটা শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্থাৎ বই পড়ে যে আমরা জ্ঞান লাভ করি সেটা শুধুমাত্র জ্ঞানমূলক বিকাশ তাতে হয়। সেই জ্ঞানমূলক বিকাশের সঙ্গে সঙ্গে জ্ঞানমূলক, বোধমূলক, সামাজিক যে বিকাশ, নৈতিক বিকাশ, বিভিন্ন ধরনের মানসিক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশের কথা কিন্তু বলে শিক্ষা মনোবিদ্যা। নেক্সট হচ্ছে শিক্ষণ সংক্রান্ত মান উন্নয়ন, ঠিক আছে? শিক্ষা মনোবিদ্যার অন্যতম আরেকটি লক্ষ্য হচ্ছে শিক্ষণ সংক্রান্ত মান উন্নয়ন করা। শুধুমাত্র পুঁথিগত জ্ঞান আহরণ নয়, শিক্ষার্থীদের মানসিক প্রক্রিয়া সম্পর্কে অবগত হতে হবে। আচ্ছা, একজন শিক্ষক তিনি যদি একটা শিশুর মানসিক প্রক্রিয়া সম্পর্কে যদি অবগত না হয় তবে তিনি যা পড়াবেন একটা শিশুর কিন্তু সে কিন্তু সেইভাবে কিন্তু নিতে পারবে না, সে কিন্তু শিখতে পারবে না। তাই আগে শিশুর মনটাকে জানতে হবে, তারপরে কিন্তু সে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো
তিনি যেটা দেবেন সেটা কিন্তু এগুতে পারবেন। তাই শিক্ষণ সংক্রান্ত মান উন্নয়ন করতে গেলে শিক্ষার্থীর মানসিক প্রক্রিয়া সম্পর্কে অবগত হতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর সামর্থ্য, চাহিদা, আগ্রহ, প্রেরণা, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আর এই বিষয়গুলো কিসের বিষয়? এটা মনোবিজ্ঞানের বিষয়। তাই শিক্ষা মনোবিদ্যা আরেকটি বিষয় হচ্ছে শিক্ষণ সংক্রান্ত মান উন্নয়ন করা। নেক্সট হচ্ছে শিক্ষককে সাহায্য দান। ঠিক আছে, শিক্ষা মনোবিদ্যার অন্যতম আরেকটা লক্ষ্য হচ্ছে শিক্ষককে সাহায্য দান করা বা সাহায্য করা। শিক্ষককে সাহায্য করা কি দিক থেকে? শিখন পদ্ধতি ও কৌশলের দিক থেকে। তবে শিখন পদ্ধতি কৌশল কি? দেখো, একজন শিক্ষক যখন বিদ্যালয়ে পড়ান তখন তিনি কিছু কৌশল এবং পদ্ধতি অবলম্বন করেন। কিছু কিছু পদ্ধতি বা কৌশল আছে গতানুগতিক পদ্ধতি, কিন্তু সেই চিরাচরিত এবং গতানুগতিক পদ্ধতি কিন্তু পরিবর্তন হয়েছে। আজকের শিখন পদ্ধতি বা কৌশল কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আগেকার থেকে। আগে কি ছিল না, শুধুমাত্র বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াটা চলেছে। ঠিক আছে, এখন কিন্তু অনেক নতুন নতুন পদ্ধতি হচ্ছে। কি কি পদ্ধতি? দেখো, কম্পিউটার নিয়ন্ত্রিত শিখন পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে কম্পিউটার বেসড ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন বা কম্পিউটার ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়া। আমরা আর একটা শিক্ষণ পদ্ধতির কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রজেক্ট মেথড, প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতি। নেক্সট হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি। এইগুলো হচ্ছে বর্তমানে কিন্তু খুব আধুনিক শিক্ষণ পদ্ধতি। তাহলে এগুলো সম্পূর্ণভাবে মনোবিজ্ঞান ভিত্তিক। নেক্সট হচ্ছে আচরণ বিশ্লেষণ। ঠিক আছে, এই যে বললাম যে শিক্ষার্থীর মানসিক প্রক্রিয়াটাকে জানতে হবে শিক্ষককে, তার ফলে আচরণ বিশ্লেষণ দরকার, যেটা একমাত্র মনোবিজ্ঞান পারে। এই আচরণ যদি না বিশ্লেষণ করা হয়, অর্থাৎ শিক্ষার্থীর সামর্থ্য, আগ্রহ, এই বিষয়গুলো যদি না ঠিকঠাকভাবে জানা থাকে, তাহলে একটা শিশুর ব্যক্তিত্ব বিকাশে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে শিক্ষা প্রক্রিয়াটা। ঠিক আছে, তো তাহলে এইটা হলো লক্ষ্যের মধ্যে আমরা ফেলতে পারি। তাহলে দেখো, শিক্ষার ধারণার সঙ্গে সঙ্গে, শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা সঙ্গে সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। এইটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের ধারণার সঙ্গে এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। নেক্সট হচ্ছে প্রকৃতি বা নেচার। ঠিক আছে, প্রকৃতি বা নেচার এই বিষয়টা কি? দেখো, প্রকৃতি কি বিষয়? এই যে আমরা বলি যে এই মানুষটার নেচার এরকম, ঠিক আছে, ওই মানুষটার নেচার এরকম। নেচার মানে কি? প্রকৃতি। কারোর নেচার হচ্ছে শান্ত প্রকৃতির, সে কারোর নেচার হচ্ছে কেউ রাগী প্রকৃতির হয়, অর্থাৎ তার নেচার। তো এখানে শিক্ষা মনোবিজ্ঞানের কি নেচার বা প্রকৃতি, সেইটা আমরা জানবো। অত্যন্ত সংক্ষেপে ভাবে জানছি, এখানে অনেক ডিটেলসে জানার কথা, কিন্তু এখানে আমাদের এত ডিটেলসে জানার কোনো দরকার নেই। এটা একটা গতিশীল বিষয়, গতিশীল বা ডাইনামিক বিষয়, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে থেমে থাকার বিষয় নয়, সবসময় ভাবে গতিশীল। তাহলে গতিশীল কোন দিক থেকে? শিক্ষা মনোবিজ্ঞানের অনেক ধরনের গবেষণা কিন্তু চলছে। সেই গবেষণা চলছে যাতে শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়গুলো শিক্ষাক্ষেত্রকে আরো উন্নত করার প্রচেষ্টা চলছে। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের ধারণাগুলো শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করার জন্য অনেক নতুন নতুন গবেষণা হচ্ছে। এতে যেমন কি হচ্ছে, যে পুরনো যে তত্ত্ব, নীতি, সূত্র এগুলো আছে, এগুলোর যেমন পরিবর্তন ঘটছে, তার সঙ্গে সঙ্গে অনেক নতুন নীতি, কৌশল, পরীক্ষা এগুলো কিন্তু বা গবেষণার কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু অনেকটা বেশি লাভজনক হচ্ছে। আজকে যে শিক্ষার ব্যবস্থার মধ্যে যে মনোবিজ্ঞানের কৌশলগুলো হচ্ছে, সেগুলো কিন্তু গবেষণারই ফল। এবং আগামী 10 বছর পর যদি অনেক নতুন নতুন উপায় যদি বেরিয়ে থাকে, সেটা কিন্তু বর্তমান গবেষণার ফলেই কিন্তু সেটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে, এটা একটা প্রয়োগমূলক বিজ্ঞান। আমি প্রথমেই বলেছি যে শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে প্রয়োগমূলক মনোবিজ্ঞানের একটি শাখা। এখানে দেখা যাচ্ছে তাত্ত্বিক দিক থেকে মনোবিজ্ঞান সম্মতভাবে উপস্থাপন করা হয় একটা বিষয়কে। ঠিক আছে, এটা কারা করে না?
শিক্ষক মহাশয়রা করেন, অর্থাৎ মনোবিজ্ঞান সম্মতভাবে একটা বিষয়কে তাত্ত্বিক দিক থেকে উপস্থাপন করেন। ঠিক আছে, মনোবিজ্ঞান সম্মতভাবে কেন না, এখানে মনোবিজ্ঞানের কিছু নীতি প্রয়োগ করা হচ্ছে। মনোবিজ্ঞানের নীতি কি এবার আলোচনা করা যাক, যেটা তাত্ত্বিকভাবে শিক্ষার্থীরা বলেন যে সব সময় মনোবিজ্ঞানের নীতি এইটা বলে সব সময় সহজ থেকে কঠিন বিষয়ের উপস্থাপন করা দরকার, এটা মনোবিজ্ঞান সম্মত। ঠিক আছে, প্রথমেই কঠিন বিষয় যাব না, আগে সহজ থেকে কঠিন বিষয়, জানা থেকে অজানা বিষয়। আগে শিক্ষার্থীকে অজানা বিষয় জ্ঞান দেওয়ার আগে তার জানা বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান দেওয়ার দরকার। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো মনোবিজ্ঞান সম্মত। নেক্সট হচ্ছে এটা একটা পৃথক বিজ্ঞান, সেপারেট সায়েন্স। ঠিক আছে, সায়েন্সের নীতি কি? সায়েন্সের নীতি হচ্ছে এটাকে পরীক্ষা করা যাবে, এর একটা তত্ত্ব থাকবে, একে যুক্তি দিয়ে বিচার করা যাবে, এর একটা ফলাফল থাকবে, একে পর্যবেক্ষণ করা যাবে, পরীক্ষা করা যাবে, তত্ত্ব নীতি এর মধ্যে থাকবে। তাহলে আমরা দেখছি যে শিক্ষা মনোবিজ্ঞানেরও কিন্তু এই ধরনের কিছু বিষয় আছে। আমরা যে বলেছি না যে ওয়াটসনের একটা কথা ছিল যে এটা আচরণের বিজ্ঞান, আচরণকে কিন্তু পর্যবেক্ষণ করা যায়, আচরণকে কিন্তু পরীক্ষা করা যায়। ঠিক আছে, তাহলে এটা একটা পৃথক বিজ্ঞান। নেক্সট হচ্ছে ব্যক্তি বৈষম্যের নীতি। এটা তো খুবই বড় একটা বিষয় যেটা মনোবিজ্ঞান সম্মত। ব্যক্তি বৈষম্যের নীতি কি? আমরা সবসময় জানি যে দুটো ব্যক্তি কিন্তু কখনোই এক হতে পারে না, এমনকি যমজ ব্যক্তিরাও কিন্তু কিছু কিছু দিক থেকে আলাদা হয়। তো ব্যক্তি বৈষম্যের নীতি একটা শিক্ষককে অবশ্যই ক্লাসরুমের মধ্যে নিতে হবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা শিক্ষার্থী একে অন্যের থেকে পৃথক, কারোর বোঝার ক্ষমতা বা বোধগম্যতার যে লেভেলটা সেটা কিন্তু এক নয়। তাই শিক্ষককে কিন্তু ব্যক্তি বৈষম্যের নীতি না প্রয়োগ করলে তিনি কিন্তু শিক্ষা সংক্রান্ত শিক্ষণ প্রক্রিয়া কিন্তু সফল হতে পারবেন না, তিনি ব্যর্থ হবেন। তাই ব্যক্তি বৈষম্যের নীতি কিন্তু গ্রহণ করাটা উচিত। নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য। এটা একটা আদর্শ বিজ্ঞান, ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন করে। আমরা জানি ব্যক্তি ও সমাজ দুটো বিষয়, ব্যক্তিকে ছাড়া যেমন সমাজ অচল, সমাজকে ছাড়া তেমন ব্যক্তি অচল। তাই ব্যক্তি ও সমাজের কল্যাণ এইটা কিন্তু মনোবিজ্ঞানের একটা অন্যতম বৈশিষ্ট্য। আচরণমূলক বিজ্ঞান, এই যে আচরণ, শিক্ষার্থীরা শিক্ষাকালীন যে আচরণ গ্রহণ করছে, এই আচরণ কি আচরণ একটা শিক্ষার্থী করবে, কখন আচরণ করবে, কি আচরণ করবে, কেন আচরণ করবে, সেই আচরণের একটা পূর্বাভাস আমাদের কিন্তু মনোবিজ্ঞান এটা দিতে সাহায্য করে। এটা একটা আচরণমূলক বিজ্ঞান। গতিশীলতা, আমরা জানি এটা একটা গতিশীল বিষয়, গতিশীলতা নতুন বিষয়ের উৎপত্তি হয়, আর এটা ব্যক্তি বৈষম্যের নীতি মেনে চলে। তাহলে আমরা দেখলাম যে প্রকৃতি, বৈশিষ্ট্য, এই পয়েন্টগুলো মোটামুটি কাছে, কিন্তু এখান থেকে 2 নম্বরের কোশ্চেন কিছু দেবে যে দুটি লক্ষ্যের লেখো, শিক্ষা মনোবিদ্যার দুটি লক্ষ্য লেখো, শিক্ষা মনোবিজ্ঞানের দুটি প্রকৃতি লেখো, শিক্ষা মনোবিদ্যার দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে সংজ্ঞা, লক্ষ্য, প্রকৃতি, বৈশিষ্ট্য প্রত্যেকটা থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। এই পয়েন্ট দিয়ে যে বিষয়গুলো বললাম সেগুলো 1 লাইন 2 লাইন করে লিখে মোটামুটি 2 নম্বরের কোশ্চেন এইভাবে করা যায়।